আজকে আমাদের হাতে একজনের প্রোফাইল আছে। নাম কুসুম যাদব। তিনি একজন স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ। তার কাজের পদ্ধতি নিয়ে যে নোটটা আমরা পেয়েছি সেটা বেশ ইন্টারেস্টিং। শুরুতেই একটা লাইন লেখা আছে, সঠিক খাবার এবং সঠিক অভ্যাসের মাধ্যমেই সুস্বাস্থ্যের শুরু হয়। সত্যি বলতে কথাটা শুনতে খুব সাধারণ, তাই না? প্রায় সবাই তো বলে থাকে। চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি এই সাধারণ কথার আড়ালে নতুন কিছু পাওয়া যায় কিনা। ঠিক এখানেই ব্যাপারটা আকর্ষণীয় হয়ে ওঠে। সঠিক খাবার, সঠিক অভ্যাস, এই ধারণাটা তো হাজার হাজার বছর ধরে চলে আসছে। কিন্তু আজকের দিনে এর প্রাসঙ্গিকতাটা কোথায়? যখন আমাদের হাতে সময় কম, স্ট্রেস বেশি, আর চারিদিকে ফাস্ট ফুড আর প্রসেসড খাবারের ছড়াছড়ি, তখন এই সহজ কথাটা মেনে চলাটাই সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। আমার মনে হয় কুসুম যাদবের দর্শনটা ঠিক এই চ্যালেঞ্জটাকেই অ্যাড্রেস করার চেষ্টা করছে। তাহলে চলুন সেই চ্যালেঞ্জটাকেই একটু ভাঙ্গা যাক। আমাদের সোর্স ডকুমেন্টে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা আছে, কুসুম যাদবের পদ্ধতি কোনো চরম খাদ্যাভ্যাস বা শর্টকাট নয়। কিন্তু সমস্যাটা হলো, শর্টকাটের কথা তো আজকাল কেউই বলে না, অন্তত প্রকাশ্যে। সবাই বলে লাইফস্টাইল চেঞ্জের কথা, কিন্তু বাস্তবে মানুষ তো দ্রুত ফল চায়। এই যে তিনি সুষম খাবার বা দীর্ঘমেয়াদী সুস্থতার কথা বলছেন, এটা কি আজকের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যুগে একটু বেশি আদর্শবাদী শোনায় না? মানুষ কি আদৌ এটা ধৈর্য ধরে মেনে চলবে? এটা একটা দারুণ পয়েন্ট। আর এখানেই তার দর্শনের ওই তিনটি স্তম্ভের গুরুত্ব বোঝা যায়: সুষম খাবার, মননশীল খাদ্যাভ্যাস এবং দীর্ঘমেয়াদী সুস্থতা। দেখুন, চরম খাদ্যাভ্যাস এই যে ধরুন হঠাৎ করে সব কার্বোহাইড্রেট বন্ধ করে দেওয়া। এটা শুরুতে হয়তো দ্রুত ফল দেয়, কিন্তু শরীর আর মন দুটোর উপরেই প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তাই এটা দীর্ঘমেয়াদী হতে পারে না। কুসুম যাদব সম্ভবত বলতে চাইছেন যে আসল পরিবর্তনটা আসে ছোট ছোট টেকসই অভ্যাস থেকে। আর এই প্রসঙ্গে মননশীল খাদ্যাভ্যাস বা মাইন্ডফুল ইটিংয়ের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। এই মাইন্ডফুল ইটিং শব্দটা আমরা এখন প্রায়ই শুনি, কিন্তু এর আসল মানেটা কি? শুধু ধীরে ধীরে খাওয়া আর খাবারের দিকে তাকিয়ে থাকা? এর চেয়েও অনেক বেশি কিছু। এর পেছনে একটা শক্ত বিজ্ঞান আছে। আজকাল আমরা কি করি? ফোন দেখতে দেখতে, ল্যাপটপে কাজ করতে করতে বা টিভি দেখতে দেখতে খাই। এতে আমাদের শরীর একটা হালকা ফাইট অর ফ্লাইট মোডে থাকে। আমাদের মস্তিষ্ক তখন হজমের দিকে পুরোপুরি মনোযোগ দিতে পারে না। আচ্ছা। অন্যদিকে যখন আমরা মন দিয়ে শান্ত হয়ে খাবারের স্বাদ, গন্ধ অনুভব করে খাই, তখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়। এই সিস্টেমটা শরীরকে বলে, সব ঠিক আছে, এবার আরাম করো, খাবার হজম করার সময় হয়েছে। এই ছোট্ট মানসিক পরিবর্তনটাই কিন্তু পুষ্টির শোষণ বা নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনে আকাশ পাতাল তফাৎ করে দিতে পারে। তার মানে? হ্যাঁ, তাই এটা শুধু ধীরে খাওয়া নয়, এটা শরীরকে খাবার গ্রহণের জন্য প্রস্তুত করা। তার মানে একই খাবার খাচ্ছি, কিন্তু কিভাবে খাচ্ছি তার উপর নির্ভর করছে শরীর কতটা পুষ্টি পাবে। এটা তো একটা অসাধারণ ব্যাপার। আর এই কারণেই হয়তো তিনি সহজ, বাস্তবসম্মত এবং টেকসই পরিবর্তনের কথা বলছেন। কারণ তাড়াহুড়ো করে খাওয়াটা তো আমাদের একটা অভ্যেস, সেটা বদলানো কঠিন হলেও অসম্ভব নয়। একদম। আর টেকসই বা সাস্টেনেবল হওয়ার আরেকটা দিকও আছে। বেশিরভাগ ডায়েট প্ল্যান ফেল করে কারণ সেগুলো আমাদের সামাজিক জীবনের সঙ্গে খাপ খায় না। ঠিক, যেমন কোনো বন্ধু বা আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গেলেন, সেখানে আপনার ডায়েট অনুযায়ী কোনো খাবারই নেই। তখন কি করবেন? একটা টেকসই পরিকল্পনা এই বাস্তবতাকে মাথায় রাখে। হয়তো সেখানে বলা থাকবে যে এই ধরনের পরিস্থিতিতে কিভাবে ব্যালেন্স করতে হবে। চরমপন্থা বাদ দিয়ে বাস্তবসম্মত পথ বেছে নেওয়াটাই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। এই যে টেকসই অভ্যাসের কথা বলা হলো, এটা তো গেল পদ্ধতির একটা দিক, কিন্তু লিপিটাতে আরও বড় দাবি করা হয়েছে। কুসুম যাদব দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে খাবারই ঔষধ। কথাটা শুনতে বেশ নাটকীয়, তাই না? এর মানে কি, এই যে অসুখ হলে আমরা ডাক্তারের কাছে না গিয়ে রান্নাঘরে যাব? না না, ঠিক তা নয়। এই উক্তিটার ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা প্রবল। এখানে ঔষধ বলতে অসুস্থতার প্রতিকার বা কিওর হিসেবে বোঝানো হচ্ছে না, বরং একে একটি প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ শক্তি হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি এটা অসুস্থ অবস্থায় শরীরকে সাপোর্ট দেওয়ারও কাজ করে। ভাবুন, আমাদের শরীরটা একটা জটিল যন্ত্রের মতো। সেই যন্ত্রকে ঠিকঠাক চালানোর জন্য সঠিক জ্বালানি দরকার। ভুল জ্বালানি দিলে যন্ত্রটা খারাপ হবেই। সঠিক খাবার হলো সেই সঠিক জ্বালানি।
আর একটু ভেঙে বললে কেমন হয়? একটা উদাহরণ দিয়ে যদি বোঝান। অবশ্যই। যেমন ধরুন ক্রনিক ইনফ্লেমেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহ, যা আজকের দিনের বহু রোগের মূল কারণ, যেমন ডায়াবেটিস, হৃদরোগ ইত্যাদি। হ্যাঁ। এখন কিছু খাবার আছে যেমন প্রসেসড ফুড, চিনি, অস্বাস্থ্যকর ফ্যাট, এগুলো শরীরে ইনফ্লেমেশন বাড়ায়। আবার অন্যদিকে হলুদ, আদা, সবুজ শাকসবজি, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ, এগুলো প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে। এখন আপনি যদি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় দ্বিতীয় ধরনের খাবারগুলো রাখেন, তাহলে আপনি শরীরকে ভেতর থেকে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত রাখছেন। আচ্ছা। এটাই খাবারে ঔষধের প্রতিরোধমূলক দিক। এটা আধুনিক মেডিসিনের বিকল্প নয়, বরং পরিপূরক। তার মানে খাবার আমাদের শরীরের পরিবেশটাকে বদলে দেয়, যাতে রোগ সহজে বাসা বাঁধতে না পারে। আর লিপিটিতে আরও বলা হয়েছে তার পরামর্শ নাকি বিজ্ঞান এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। এই দুটোকে মেলানোটা তো খুব জরুরি। অত্যন্ত জরুরি, কারণ শুধু বিজ্ঞানসম্মত তথ্য দিলেই হবে না। যেমন বিজ্ঞান বলছে ব্রকলি খুব স্বাস্থ্যকর, কিন্তু ভারতের একটা ছোট গ্রামের একজন মানুষকে যদি প্রতিদিন ব্রকলি খেতে বলা হয়, সেটা কি বাস্তবসম্মত হবে? না, একদমই না। হয়তো সেখানে ব্রকলি পাওয়াও যায় না বা তার দাম অনেক বেশি। একজন ভালো বিশেষজ্ঞ স্থানীয়, সহজলভ্য এবং সাশ্রয়ী খাবারের মধ্যে থেকেই পুষ্টির সমাধান খুঁজে বের করবেন। এখানেই বাস্তব জীবনের অভিজ্ঞতা কাজে লাগে। বিজ্ঞানকে স্থানীয় প্রেক্ষাপটে প্রয়োগ করার ক্ষমতাই একজন বিশেষজ্ঞকে নির্ভরযোগ্য করে তোলে। এই সূত্র ধরেই পরের পয়েন্টে আসা যাক, তার দক্ষতার পরিধি। লিপি অনুযায়ী তিনি ওজন নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মহিলাদের স্বাস্থ্য এবং দৈনন্দিন পুষ্টি নিয়ে কাজ করেন। তালিকাটা বেশ বড়। মনে হতে পারে একজন ব্যক্তি এতগুলো বিষয় কিভাবে বিশেষজ্ঞ হতে পারেন, নাকি এগুলোর মধ্যে কোনো গভীর সংযোগ আছে? এখানে হোলিস্টিক বা সামগ্রিক দৃষ্টিভঙ্গির ধারণাটা চলে আসে। এই ক্ষেত্রগুলো বাইরে থেকে দেখতে আলাদা মনে হলেও ভেতরে ভেতরে এরা সবাই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটা বাস্তব উদাহরণ ভাবা যাক। ধরুন একজন মহিলার ওজন বাড়ছে। একজন সাধারণ পুষ্টিবিদ হয়তো শুধু ক্যালোরি গুণে একটা ডায়েট চার্ট দিয়ে দেবেন, কিন্তু কুসুম যাদবের হোলিস্টিক অ্যাপ্রোচ অনুযায়ী তিনি হয়তো দেখবেন ওজন বাড়ার আসল কারণটা কি। সেটা কি দীর্ঘস্থায়ী স্ট্রেসের কারণে কর্টিসল হরমোন বেড়ে যাওয়া, নাকি পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোম বা পিসিওএসের মতো কোনো হরমোনাল সমস্যা, নাকি রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে খিদে নিয়ন্ত্রণকারী হরমোন লেপটিন আর গ্রেলিনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তার মানে ওজনটা হলো উপসর্গ, আসল রোগটা অন্য কোথাও লুকিয়ে আছে। ঠিক তাই। মূল কারণটা না খুঁজে শুধু খাবারের তালিকা বদলে দিলে সেটা টেকসই সমাধান হবে না। স্ট্রেস না কমালে বা ঘুমের উন্নতি না ঘটালে শুধু ডায়েট করে ওজন কমানো প্রায় অসম্ভব, আর সেটা কিছুদিন পর আবার ফিরে আসবে। মহিলাদের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক অবস্থা, এই সব কিছুই একে অপরের সঙ্গে জোড়ায় আছে। এটাই হলিস্টিক অ্যাপ্রোচ। শরীরের কোনো একটা অংশকে আলাদা করে না দেখে পুরো সিস্টেমটাকে একসঙ্গে দেখা। আর এই কারণেই হয়তো তিনি ব্যক্তিগত নির্দেশনা বা পার্সোনালাইজড গাইডেন্সের উপর এত জোর দেন, কারণ আমার স্ট্রেসের কারণ আর আপনার স্ট্রেসের কারণ তো এক নাও হতে পারে। 100 এক মাপ সবার জন্য নয়, মানে ওয়ান সাইজ ফিটস অল নীতি পুষ্টির ক্ষেত্রে একেবারেই অচল। আমাদের প্রত্যেকের জেনেটিক গঠন আলাদা, আমাদের অন্ত্রের জীবাণু বা গাট মাইক্রোবায়োম আলাদা, আমাদের জীবনযাত্রা আলাদা। তাই যে ডায়েট একজনের জন্য দারুণ কাজ করছে, সেটা অন্যজনের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। ব্যক্তিগত নির্দেশনা মানে হলো একজন ব্যক্তির নির্দিষ্ট চাহিদা, পরিস্থিতি, পছন্দ অপছন্দ, এমনকি তার দৈনন্দিন রুটিন বুঝে সেই অনুযায়ী একটা পরিকল্পনা তৈরি করা। আচ্ছা। লিপিতে পরিবারের কথা উল্লেখ করাটাও খুব তাৎপর্যপূর্ণ, কারণ আমরা তো একা থাকি না। পরিবারের খাদ্যাভ্যাস আমাদের ওপর গভীর প্রভাব ফেলে। এই বিষয়টা আমাকে লিপিডের আর একটি গুরুত্বপূর্ণ ধারণার দিকে নিয়ে যাচ্ছে, যা হল ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট। বলা হয়েছে তিনি ব্যক্তি ও পরিবারকে স্বাভাবিকভাবে এবং আত্মবিশ্বাসের সাথে তাদের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিতে সক্ষম করেন। এখানে সক্ষম করা বা এনেবলিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে। এর মানে কি শুধু তথ্য দেওয়া নয়? একদমই না। তথ্য তো ইন্টারনেটে ভরপুর। শুধু তথ্য দিলে মানুষ আরও বিভ্রান্ত হয়ে পড়ে। সক্ষম করা মানে হলো কাউকে জ্ঞান দেওয়ার পাশাপাশি সেই জ্ঞান প্রয়োগ করার কৌশল এবং আত্মবিশ্বাসও দেওয়া। ধরুন আপনি কাউকে শেখালেন কোন খাবারে কি পুষ্টি আছে, এটা হলো তথ্য।
কিন্তু যখন আপনি তাকে শেখাবেন যে ব্যস্ত দিনের শেষে মাত্র 15 মিনিটে কিভাবে একটা স্বাস্থ্যকর রান্না করা যায় বা বাইরে খেতে গেলে মেনু থেকে কিভাবে স্বাস্থ্যকর অপশন বেছে নিতে হয়, তখন আপনি তাকে সক্ষম করছেন। সে তখন আপনার ওপর নির্ভরশীল না থেকে নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে শিখবে। আত্মবিশ্বাসের সাথে শব্দটা এখানে মূল চাবিকাঠি। ভয় থেকে নয়, জ্ঞান এবং আত্মবিশ্বাস থেকে যখন কোনো পরিবর্তন আসে, সেটাই টেকে। এই আলোচনাটা আমাদের শেষ অংশের দিকে নিয়ে আসছে। আজকের এই ডিজিটাল যুগে যেখানে তথ্যের বিস্ফোরণ ঘটছে, সেখানে একজন বিশেষজ্ঞের আসল ভূমিকাটা কী? আপনি যেমন বললেন, তথ্য তো সর্বত্র। ইনস্টাগ্রাম খুললে একজন ইনফ্লুয়েন্সার বলছেন কার্বোহাইড্রেট খাওয়া পাপ, আরেকজন বলছেন ফল খেলে নাকি রক্তে চিনি বেড়ে যায়। পুরোটাই একটা বিশৃঙ্খলা। এই পরিস্থিতিতে লিপিটে কুসুম যাদবকে একজন নির্ভরযোগ্য কণ্ঠস্বর হিসেবে তুলে ধরেছে। এই নির্ভরযোগ্যতার মানেটা ঠিক কী? এর মানে আজকের দিনে অনেক গভীর। প্রথমত, নির্ভরযোগ্য কণ্ঠস্বর মানে তিনি তথ্যের জঙ্গল থেকে মানুষকে সঠিক এবং বিজ্ঞানসম্মত জ্ঞানটি খুঁজে পেতে সাহায্য করেন। তিনি আপনাকে বলবেন যে একটা বিচ্ছিন্ন গবেষণার ওপর ভিত্তি করে পুরো খাদ্যাভ্যাস পাল্টে ফেলার দরকার নেই। তিনি তথ্যের প্রেক্ষাপটটা বুঝতে সাহায্য করবেন। দ্বিতীয়ত, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, লিপিটিতে বলা হয়েছে তিনি বাস্তব চ্যালেঞ্জ বোঝেন এবং বাস্তব সমাধান দেন। এই বাস্তব চ্যালেঞ্জ বিষয়টা একটু খুলে বলা দরকার। বাস্তব চ্যালেঞ্জ মানে হল তিনি জানেন যে সাধারণ মানুষের জীবনে অনেক সীমাবদ্ধতা থাকে, যেমন মাসের শেষে বাজেটের চাপ, বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে তাদের জন্য আলাদা রান্নার ঝামেলা, কাজের চাপে রান্না করার সময়ের অভাব, ঠিক, বা সামাজিক অনুষ্ঠানে গিয়ে ডায়েট বজায় রাখার মানসিক চাপ। একজন নির্ভরযোগ্য বিশেষজ্ঞ এমন কোনো আকাশকুসুম সমাধান দেবেন না যা দেখতে খুব ভালো কিন্তু বাস্তবে প্রয়োগ করা প্রায় অসম্ভব। তিনি হয়তো বলবেন, আপনার হাতে সময় কম, ঠিক আছে, চলুন দেখি সপ্তাহে একদিন কিছু প্রস্তুতি নিয়ে রাখলে কিভাবে বাকি সপ্তাহটা সহজে চালানো যায়। এই বাস্তববাদী এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি তাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে। তিনি শুধু একজন পুষ্টিবিদ নন, তিনি একজন পথপ্রদর্শক এবং সমস্যা সমাধানকারী। ছোট ছোট, সহজ এবং টেকসই অভ্যাস তৈরির উপর জোর দেওয়া। দ্বিতীয়ত, খাবারকে শুধু ক্যালোরি বা পুষ্টির উৎস হিসেবে না দেখে তাকে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করার একটা ঔষধ হিসেবে ব্যবহার করা। আর সবশেষে, শুধু জ্ঞান দিয়েই দায়িত্ব শেষ না করে মানুষকে ব্যক্তিগত নির্দেশনা এবং আত্মবিশ্বাস দিয়ে স্বাবলম্বী করে তোলা, যাতে তারা নিজেরাই নিজেদের স্বাস্থ্যের চালক হতে পারে। একেবারে সঠিক। তার পদ্ধতির মূল বার্তাটা আমার কাছে খুব ইতিবাচক মনে হয়েছে। স্বাস্থ্যকর জীবনযাপন মানেই ত্যাগ, কষ্ট বা শাস্তির জীবন নয়। এটা কোনো জটিল বা ভীতিকর বিষয়ও নয়, বরং এটা সঠিক জ্ঞান, সঠিক পথপ্রদর্শক এবং নিজের শরীরের প্রতি ধারাবাহিক মনোযোগের মাধ্যমে অর্জন করা সম্ভব। তার দৃষ্টিভঙ্গি স্বাস্থ্যকে একটা ইতিবাচক এবং অর্জনযোগ্য লক্ষ্য হিসেবে তুলে ধরে, যা মানুষকে ভয় দেখানোর বদলে অনুপ্রাণিত করে। তিনি স্বাস্থ্যকে একটা যাত্রার মতো করে দেখান, কোনো শেষ স্টেশন হিসেবে নয়। আমাদের এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। লিপিটি বলছে যে সঠিক পথপ্রদর্শক থাকলে স্বাস্থ্যকর জীবনযাপন জটিল নয়। এটা আমাদের নিজেদের দিকে তাকাতে বাধ্য করে। আমাদের জীবনে সুস্থ থাকাকে যতটা জটিল বলে মনে হয়, তার কতটা আসে আসলে ভুল বা অতিরিক্ত তথ্যের গোলকধাঁধায় হারিয়ে যাওয়ার কারণে, আর কতটা আসে সঠিক পথ দেখানোর মতো একজন নির্ভরযোগ্য পথপ্রদর্শকের অভাব থেকে। হয়তো এর উত্তরটা খুঁজে পেলেই স্বাস্থ্যকর জীবনযাত্রার পথটা অনেকটাই সহজ হয়ে যাবে।